সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের অনুক্রম ও ধারা অধ্যায়ের অনুশীলনীর ১ নং প্রশ্নের যে ৬টি সমস্যা আছে সেই ৬টি সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথমে প্রশ্নটা পড়ে নিই। এখানে বলছে যে নিচের অনুক্রমগুলো সমান্তর, গুণোত্তর, ফিবোনাচ্চি নাকি কোনোটি নয়, কেন? সাধারণ পদ নির্ণয় সহ ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে বলা আছে যে যদি এই অনুক্রমটি সমান্তর হয়, কেন সমান্তর সেটা ব্যাখ্যা করতে হবে এবং এর পদ নির্ণয় করতে হবে। একইভাবে সবগুলোর ক্ষেত্রেই গুণোত্তর, ফিবোনাচ্চি, সমান্তর কোনটি এবং কেন এবং তাদের পদসমূহ সাধারণ পদ নির্ণয় করতে হবে, অর্থাৎ n-তম পদ নির্ণয় করা লাগবে। প্রথম প্রশ্নটা আছে ১ নম্বরে বলা আছে 2, 5, 10, 17, 2, 5, 10, 17। তাহলে এখানে নর্মালি আমরা যদি চিন্তা করি, সমান্তরালের কথা যদি চিন্তা করি, 5 থেকে 2 বাদ দিলে 3, আবার 10 থেকে 5 বাদ দিলে 5, অর্থাৎ 3, 5 সাধারণ অন্তর মিলছে না, তার মানে এটা সমান্তর নয়। আবার গুণোত্তরের কথা যদি চিন্তা করি, 5কে 2 দ্বারা ভাগ দিলে 2.5 হয়, মানে 2.5, আবার 10কে 5 দ্বারা ভাগ করলে সেক্ষেত্রে আসতেছে 2, আবার 17কে 10 দ্বারা ভাগ করলে সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন সংখ্যা আসতেছে। সাধারণ অন্তর, সাধারণ অনুপাত কিছু আসতেছে না। আবার যদি 5 আর 2 যোগ করে হয় 7, কিন্তু হচ্ছে এখানে 10, তার মানে ফিবোনাচ্চিও না। পাশাপাশি দুটির সঙ্গে যোগ করলে পরবর্তী সংখ্যা হচ্ছে না, ফিবোনাচ্চিও না। তার মানে ফিবোনাচ্চিও না, সমান্তরও না, গুণোত্তরও না, কোনটি নয়। তাহলে আমরা এটা লিখব যে অনুক্রমটি সমান্তর, গুণোত্তর, ফিবোনাচ্চি কোনটি নয়। এখন আমরা এটার সাধারণ পদ নির্ণয় করব। এখানে কমা দিয়ে ডট ডট আমরা দেব অন্তত 3টি। এখন এটার আমরা সাধারণ পদ নির্ণয় করব। সাধারণ পদ, সেক্ষেত্রে কি করব? প্রথম পদ আছে 2, দ্বিতীয় পদ 5, তৃতীয় পদ 10, চতুর্থ পদ 17। তাহলে এইটাকে আমরা যদি এভাবে লিখি যে 2কে 1 এর উপর স্কয়ার করে তার সাথে যদি 1 যোগ করি 2 হচ্ছে। আবার এই দ্বিতীয় পদ 5কে আমরা 2 এর উপর স্কয়ার করলে 2 দুগুণে 4 যোগ 1 হয়ে যাচ্ছে 5। আবার 10কে যদি আমরা তৃতীয় পদ 3 এর উপর স্কয়ার করি, 3 3-কে 9 যোগ 1 হয়ে যাচ্ছে 10। আবার চতুর্থ পদ মানে 4 এর উপর স্কয়ার করলে 4 4 16 যোগ 1 সমান 17। তার মানে এখানে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি যে যততম পদ তার উপর স্কয়ার করে তার সাথে 1 যোগ করলে ওই পদটি হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে ডট ডট একটা দিলাম যে অসংখ্য বা অগণিত এখানে পদ আছে। তার মানে আমরা যদি n-তম পদ লিখি, n-তম পদ, তাহলে কি হবে? যততম পদ তার উপর স্কয়ার যোগ 1, তার n-তম পদ হবে n স্কয়ার যোগ 1। এই হচ্ছে কি সাধারণ পদ। তাহলে আমরা লিখব ইহাই সাধারণ পদ। এরপর 2 নম্বরে বলা আছে 2, 7, 12, 17। এখানে মাইনাসটা দিলাম না কেন? কারণ মাইনাসটা এখানে প্রিন্ট মিস্টেক মানে হলেও হতে পারে, যার কারণে দেখো মাইনাসটা যদি তুলে দেই তাহলে 7 থেকে 2 বাদ দিলে হয় 5, 12 থেকে 7 বাদ দিলে হয় 5, 17 থেকে 12 বাদ দিলে হয় 5। তার মানে সমান্তর ধারা হচ্ছে। কিন্তু যদি মাইনাসটা আমরা এখানে বসে দেই তাহলে সমান্তরও হবে না, গুণোত্তরও হবে না, ফিবোনাচ্চিও হবে না।
ঠিক আছে। এই জন্য আমি বললাম যে হয়তো এখানে -2টা প্রিন্ট মিস্টেক হওয়ার কারণে বসে গেছে। যদি এখানে -2টা কেউ দিয়েও তাহলে এটা বলবো যে এটি অনুক্রমটি সমান্তর গুণোত্তর ফিবোনাচ্চি কোনোটিই নয়, এর সাধারণ পদও নেই, কারণ এর সাধারণ পদ তখন বের হবে না। এই জন্য আমি এটা দিলাম না, -2টা না দিয়ে +2 দিয়ে করলাম। তাহলে +2 যদি করি তাহলে অনুক্রমটি হবে, এখানে কমা দিয়ে ডট ডট দেবো, অনুক্রমটি সমান্তর, কারণ সাধারণ অন্তর অভিন্ন। কারণ হিসেবে আমরা লিখতে পারি 7 - 2 সমান 5, 12 - 7 ইকুয়াল 5, 17 - 12 ইকুয়াল 5, অর্থাৎ পাশাপাশি যে কোনো দুটি সংখ্যার বিয়োগফল সমান, তাই না? তাহলে এই জন্য অনুক্রমটি একটি সমান্তর। এরপর সাধারণ পদ বের করব আমরা। সাধারণ পদের ক্ষেত্রে আমরা কি করব? সাধারণ পদের ক্ষেত্রে প্রথম পদ এ এবং অন্তর পার্থক্য ডি হলে আমরা সমান্তর ধারার বীজগণিত রূপ কি পাই? বীজগণিতীয় রূপটা পাই সমান্তর ধারার এ প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে এ প্লাস ডি, তৃতীয় পদ হচ্ছে এ প্লাস 2d, এভাবে তৃতীয় পদ এ প্লাস 3d হবে। তাহলে সাধারণ পদ আমরা লিখতে পারি, সুতরাং n-তম পদ a প্লাস n-1 ইন্টু ডি, সুতরাং n-তম পদ, তাহলে এ হচ্ছে প্রথম পদ হচ্ছে এখানে 2, তাহলে 2 প্লাস n-1 ইন্টু ডি হচ্ছে পার্থক্য হচ্ছে 5, তাহলে ইহাই নির্ণয় সাধারণ পদ। ইহাই নির্ণয় সাধারণ পদ। এরপর আমরা 3 নাম্বার অঙ্কটা দেখব। এখানে বলা আছে -12, 24, -48, 96 ডট ডট। তাহলে এখানে নর্মালি আমরা যদি দেখি 12 দুগুণ 24, 24 দুগুণ 48, 48 দুগুণ 96, অর্থাৎ এটি একটি গুণোত্তর অনুক্রম। অনুক্রমটি গুণোত্তর কারণ সাধারণ অনুপাত সমান। কিভাবে সাধারণ অনুপাত সমান? তাহলে এখানে আমরা লিখব যেমন 24 দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দ্বারা যদি ভাগ করি -12, তাহলে আসতেছে 12 দুগুণ 24 -2, আবার আমরা তৃতীয় পদকে যদি দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি -48 ভাগ 24 সমান আসতেছে -2, 24 দুগুণ 48, তাহলে সাধারণ অন্তর বা সাধারণ অনুপাত এখানে সমান, তাহলে সমান বা অভিন্ন, অনুক্রমটি গুণোত্তর এই জন্য। এবার আমরা এটা অনুক্রমটির সাধারণ অনুপাত বের করব। সাধারণ অনুপাত বের করলাম, সাধারণ পদ বের করব। সাধারণ পদ। এখন সাধারণ পদ নির্ণয়ের ক্ষেত্রে আমরা বীজগণিত রূপ যেটা পাই, যে গুণোত্তর ধারার ক্ষেত্রে, গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে এ প্লাস এআর, আচ্ছা আমার লেখা
তাহলে গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর হলে সাধারণ অনুপাত যদি আর হয় সেক্ষেত্রে আমরা এই গুণোত্তর অনুক্রমের বীজগণিত রূপ পাই। গুণোত্তর অনুক্রমের বীজগণিত রূপ পাই এ কমা এআর কমা এআর স্কয়ার কমা এআর কিউব ডট 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 এভাবে চলতেই থাকবে। তাহলে সুতরাং n-তম পদ আমরা কি পাই? এ আর n-1। সুতরাং এই অনুক্রমটির সাধারণ পদ হবে, তাহলে প্রথম পদ -12, তাহলে -12 ইন্টু আর আছে কত? অনুপাত হলো -2, এরপর হচ্ছে n-1, এটা লিখতে পারি আমরা। তাহলে এটা আলাদা সংখ্যা, এটা আলাদা সংখ্যা, এটাই হবে আনসার। এটাকে আমরা আরো একভাবে লিখতে পারি, যদি এটাকে আমরা বাড়তি করে লিখি তাহলে এটা দাঁড়াবে -12 ইন্টু এইটাকে -2 এর পাওয়ার হচ্ছে n, তাহলে -2 এর পাওয়ার n ইন্টু -2 এর পাওয়ার হচ্ছে ইনভার্স 1। এখন এটাকে আমরা যদি সাজাই -12 ইন্টু তাহলে -2 এর পাওয়ার n ইন্টু 1/-2 এটা হচ্ছে। তাহলে এটাকে আমরা লিখব -12, তাহলে -2 পাওয়ার nটা উপরে যাবে ইন্টু -2 পাওয়ার n নিচে হবে -2। তাহলে আমরা এই মাইনাস যদি কাটাতে, তাহলে এখানে 6, তাহলে 6 ইন্টু -2 পাওয়ার n। এটা এই পর্যন্ত কেউ যদি নিয়ে আসে তাও হবে -2 এর পাওয়ার n। তাহলে এটাও অ্যান্সার হবে, এখানে যদি অ্যান্সার কেউ দেয় সেটাও হবে। এরপর 4 নম্বরে বলা আছে 13, 21, 34, 55। আমরা যদি এখানে খেয়াল করি 13 আর 21 যোগ করলে হচ্ছে 34, 21 আর 34 যোগ করলে হয় 55, অর্থাৎ ইহা একটি কি ফিবোনাচ্চি। তাহলে আমরা লিখতে পারি অনুক্রমটি একটি ফিবোনাচ্চি, কারণ এর পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। অনুক্রমটি ফিবোনাচ্চি কারণ এর পাশাপাশি দুটি পদের সমষ্টি পরবর্তী পদের সমান। বানানটা একটু ভুল হয়ে গেছে। যেমন আমরা লিখতে পারি 13 যোগ 21 সমান 34, 21 যোগ 34 সমান 55। তাহলে এর সাধারণ পদ আমরা বের করব। ধরি পদ কিউ ধরে নিলাম, পদ সমান কিউ। এখন যদি কিউ হয় তাহলে যে কোনো পদ আমরা যদি ধরি, এখানে আমরা যদি একটু চিন্তা করি 34 এই পদটা পেয়েছি
প্রথম দুটি পদ যোগ করে। তার মানে তৃতীয় পদ পেলাম আমরা, তার থেকে আগের পদটা আর তার আগের পদ এই দুইটা যোগ করি। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং n তম পদ q of n ইকুয়াল আমরা লিখতে পারি q of n minus 1, মানে যদি এটা তৃতীয় পদ হয় তাহলে তৃতীয় 3 বিয়োগ 1 মানে দ্বিতীয় পদ যোগ q of n minus 2, অর্থাৎ 3 থেকে 2 বাদ দিলে 1, 1 নম্বর পদ আর 2 নম্বর পদের যোগফল হলো তৃতীয় পদ। তাহলে এটা হবে q of n ইকুয়াল q of n minus 1 প্লাস q of n minus 2। যদি f ধরো তাহলে f of n ইকুয়াল f of n minus 1 প্লাস f of n minus 2, এটি হবে n তম পদ। তাহলে এরপর 5 নাম্বার প্রশ্নে আমরা যাব। 5 নাম্বার প্রশ্নে বলা আছে 5 minus 3 9/5 minus 27/25। এখানে ভগ্নাংশের সংখ্যা সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে এটি গুণোত্তর ধারা বিশিষ্ট ক্রম হয়ে থাকে। আমরা যদি দেখি যে -3 -5 তাহলে হচ্ছে -8 -8। আবার এটা থেকে যদি এটা করি তাহলে 9/5 মাইনাস মাইনাসে প্লাস 3, অর্থাৎ এখানে 5 9 প্লাস 3 3 5 15, 15 আর 9 যোগ করলে হলো 24/5, মানে এটা হচ্ছেই না কোনোভাবে। তার মানে এটা সমান্তর হবে না, এটি একটি গুণোত্তর হবে। কারণ হিসেবে আমরা লিখতে পারি যে যদি -3/5 এটা হয় দ্বিতীয় থেকে প্রথম পদ ভাগ করলে এটা আসতেছে, আবার আমরা যদি এই তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ ভাগ করি 9/5 ভাগ -3, অর্থাৎ 9/5 গুণন এই উপরে 1 নিচে -3, 3 3 9, অর্থাৎ রেজাল্ট আসতেছে এই মাইনাসটার উপরে -3/5, অর্থাৎ প্রত্যেকটা সাধারণ অনুপাত কিন্তু একই হয়ে যাচ্ছে। তার মানে ইহা একটি কি গুণোত্তর অনুক্রম। আমরা লিখতে পারি অনুক্রমটি একটি গুণোত্তর অনুক্রম, কারণ সাধারণ অনুপাত অভিন্ন। যেমন হিসেবে আমরা লিখতে পারি -3/5 ইকুয়াল -3/5 আসতেছে। এরপর তৃতীয় পদকে আমরা যদি -3 দ্বারা ভাগ করি তাহলে আসতেছে 9/5 গুণন -3/1 ইকুয়াল -3/5। ক্যালকুলেশনটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি সাইডে। অর্থাৎ এই -3 আর 9 যদি আমরা কাটাকাটি করি 3 3 9, তাহলে উপরে 3 নিচে 5, আর এই মাইনাস এখানে আছে, যার জন্য মাইনাসটা এখানে দিলাম। এখন সাধারণ পদ আমরা বের করব। সাধারণ পদ হবে গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে প্রথম পদ এ সাধারণ অনুপাত আর হলে গুণোত্তর অনুক্রমের বীজগণিতীয় রূপ, অর্থাৎ প্রথম পদ এ সাধারণ অনুপাত আর হলে গুণোত্তর অনুক্রমের বীজগণিতীয় রূপ হবে a, ar, ar স্কয়ার, ar কিউব। সুতরাং আমরা লিখতে পারি n তম পদ ar পাওয়ার n মাইনাস 1। এখন এখানে প্রথম পদ a সমান ছিল 5,
সুতরাং এখানে 5 আর আছে হলো -3/5, -3/5, এরপর হচ্ছে n-1। আমরা এভাবেই এখানেই অ্যান্সার দিয়ে দেব। কেউ চাইলে এটাকে আরো বাড়িয়ে লিখতে পারি, যেভাবে আগের অঙ্কটিতে করেছিলাম। এরপর আমরা 6 নাম্বার অঙ্কটা করব। এখানে দেখা যাচ্ছে 1/3, 2/3, 4/3, 8/3। এখানে আমরা যদি সবসময় ভগ্নাংশের যে ক্রমগুলো থাকে এগুলোকে গুণোত্তর করার চেষ্টা করব, যে গুণোত্তর হয়ে থাকে কিন্তু। যেভাবে আমরা দেখি 2/3, দ্বিতীয় পদকে আমরা যদি প্রথম পদ দ্বারা ভাগ করি, তার মানে দাঁড়াবে 2/3 গুণন 3/1, মানে 3 কাটা যাবে, তার মানে 2 থাকতেছে। এরপর আমরা যদি 4/3 ভাগ করি 3/2 দ্বারা, মানে 2/3, 2/3 কি 3/2 হয়ে যাবে, 3 কাটা 2 গুণ 4, মানে হচ্ছে হলো 2। তার মানে সাধারণ অনুপাতগুলো একই থাকতেছে, অর্থাৎ অনুক্রমটি একটি গুণোত্তর। তাহলে আমরা লিখব যে অনুক্রমটি একটি গুণোত্তর, কারণ এর সাধারণ অনুপাতগুলো অভিন্ন। সে কথাটা এখানে লিখছি যে অনুক্রমটি একটি গুণোত্তর অনুক্রম, কারণ সাধারণ অনুপাত অভিন্ন। যেমন হিসেবে লিখি যে দ্বিতীয় পদ 2/3 ভাগ প্রথম পদ 1/3 ইকুয়াল হচ্ছে 2, শর্ট করে লিখলাম। এরপর আমরা যদি তৃতীয় পদ লিখি 4/3 ভাগ দ্বিতীয় পদ আছে 2/3, 3 কাটা 2 আর 4 কাটা দিলে হচ্ছে 2। এরপর আমরা লিখব সাধারণ পদ। সাধারণ পদ সাধারণ পদ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এর আগে যেভাবে লিখছি এবারেও সেভাবেই লিখব। প্রথম পদ এ সাধারণ অনুপাত আর হলে গুণোত্তর অনুক্রমটির বীজগণিতীয় রূপ হচ্ছে এ, এ আর, এ আর স্কয়ার, এ আর কিউব। প্রত্যেকটা গুণোত্তর ধারার ক্ষেত্রে এই অনুক্রমটির বীজগণিতীয় রূপ কিন্তু একই থাকবে। সমান্তর ধারার ক্ষেত্রে যেটা থাকছে হলে এ, এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস 3d। একইভাবে গুণোত্তর ধারার ক্ষেত্রে হচ্ছে, গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে এ প্লাস এ কমা এ আর প্লাস হবে না, সরি, এ কমা এ আর স্কয়ার, এ আর কিউব, এরপর এভাবেই চলতে থাকবে। তাহলে n তম পদ হবে আর n-1 প্রথম পদ। সুতরাং প্রথম পদ আমরা পাইছি 1/3, তাহলে এখানে আসতেছে 1/3, ব্র্যাকেট ক্লোজ করে দিই, আর হচ্ছে 2, এরপর n-1। কেউ যদি এখানে অ্যান্সার দিয়ে দেয় তাও হবে, এটাকে যদি আমরা বাড়াই তাও বাড়ানো যাবে। আজকে এই পর্যন্ত। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।